হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি আফসারা হক তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি8-এ। বন্ধুরা, গত পর্বগুলোতে আমরা সালোক সংশ্লেষণ নিয়ে আলোচনা করেছিলাম। উদ্ভিদ যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, এই খাদ্যগুলো কোথায় যায় বা এরপর কি হয় তোমরা কি জানো? সালোক সংশ্লেষণে স্টার্চ উৎপন্ন হয়, যা প্রথমে গ্লুকোজ ও পরে সুক্রোজে পরিণত হয়। এরপর তা উদ্ভিদের সারা দেহে পরিবাহিত হয়। আর তোমরা জানো উদ্ভিদের নানা রকম কাজের জন্য প্রয়োজন হয় শক্তির, আর এই শক্তি আসে সালোক সংশ্লেষণে উৎপন্ন খাদ্য থেকে। কিন্তু বন্ধুরা, কিভাবে? উদ্ভিদ দেহে এক ধরনের বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সালোক সংশ্লেষণে উৎপন্ন খাবারের কিছু অংশ ভেঙে শক্তি উৎপন্ন করে, আর এই প্রক্রিয়াটি শ্বসন নামে পরিচিত। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো জীববিজ্ঞান প্রথম পত্র বইয়ের 9ম অধ্যায় উদ্ভিদ শারীরতত্ত্ব থেকে উদ্ভিদের একটি বিশেষ শারীরতাত্ত্বিক প্রক্রিয়া শ্বসন। বন্ধুরা, যে কোনো সজীব দেহে সারাক্ষণ নানা রকম ক্রিয়া বিক্রিয়া চলছে। এই সকল ক্রিয়া বিক্রিয়া নিজে নিজে সংঘটিত হতে পারে না, তাই প্রয়োজন হয় শক্তির। আর এই শক্তির যোগানও দেয় কোষ। কিন্তু প্রশ্ন হলো, কোষে কিভাবে এই শক্তি আসে? শ্বসন প্রক্রিয়ায় কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড এই সকল পদার্থ ভেঙে শক্তি উৎপন্ন হয়। এই যে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড এরা হলো শক্তির উৎস। এর মধ্যে কার্বোহাইড্রেট হলো শক্তির প্রধান উৎস। তো এই উৎসগুলোর মধ্যে শক্তি অন্তর্নিহিত থাকে, আর এই স্থিতিশক্তিকে গতিশক্তি হিসেবে মুক্ত করার মাধ্যমে কোষ শক্তির যোগান দিয়ে থাকে। আর এই কাজটি করতে কোষে কিছু ধারাবাহিক জারণ বিজারণ বিক্রিয়া ঘটে। এই বিক্রিয়াগুলোর সমষ্টি হলো শ্বসন। তাহলে বন্ধুরা, শ্বসন হলো এক ধরনের জৈব রাসায়নিক প্রক্রিয়া যেখানে জীবকোষস্থ জটিল জৈব যৌগ জারিত হয় এবং এতে থাকা স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। বন্ধুরা, তোমরা স্ক্রিনে যে বিক্রিয়াটি দেখতে পাচ্ছ, এটি শ্বসনের বিক্রিয়া। এখানে দেখো, বিক্রিয়া শেষে 38 অণু এটিপি তৈরি হচ্ছে, তার মানে শক্তি উৎপন্ন হচ্ছে। কারণ এটিপি হলো জীবকোষের সকল রাসায়নিক শক্তির উৎস। শ্বসনের ধাপগুলো জানলে তোমাদের কাছে এই বিক্রিয়াটি আরও সহজ মনে হবে। তাহলে চলো এবার শ্বসনের বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। সালোক সংশ্লেষণ কেবল দিনে হয় এবং রাতে বন্ধ থাকে, কিন্তু শ্বসন উদ্ভিদ দেহে সার্বক্ষণিক চলতে থাকে। আচ্ছা, তোমাদের একটি মজার বিষয় বলি। দিনের বেলা গাছের ছায়ায় ঘুমানো গেলেও রাতে ঘুমানো যায় না। তোমরা কি বলতে পারবে এর কারণ কি? সালোক সংশ্লেষণে অক্সিজেন নির্গত হয়, তাই না? আর শ্বসনে দেখো কার্বন ডাই অক্সাইড নির্গত হচ্ছে। তাহলে কি দাঁড়ালো? দিনের বেলা অক্সিজেনও নির্গত হচ্ছে, আবার কার্বন ডাই অক্সাইডও নির্গত হচ্ছে। কিন্তু রাতের বেলা কি হচ্ছে দেখো? রাতে সালোক সংশ্লেষণ বন্ধ থাকায় অক্সিজেন নির্গত হচ্ছে না, কিন্তু শ্বসন দিন রাত সার্বক্ষণিক চলছে, তাই রাতের বেলা কার্বন ডাই অক্সাইড কিন্তু উৎপন্ন হচ্ছেই। আর তখন যদি কোনো ব্যক্তি ওই গাছের নিচে শুয়ে ঘুমায়, তার শ্বাস প্রশ্বাসের সাথে প্রচুর কার্বন ডাই অক্সাইড প্রবেশ করবে দেহের ভেতর, যা কিনা বেশ ক্ষতিকর। চলো আবার শ্বসনে ফেরত আসি। শ্বসনের প্রধান অঙ্গ হলো কোষের সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়া। তোমরা নিশ্চয়ই এই কোষ অঙ্গাণুগুলো চিনো, তাই না? এবার আসি শ্বসনিক বস্তুতে। তোমরা কি বলতে পারবে শ্বসনিক বস্তু কোনগুলো? এই যে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড এগুলো হলো শ্বসনিক বস্তু। সূর্যের আলো থেকে পাওয়া শক্তি এদের মধ্যে রাসায়নিক স্থির শক্তি হিসেবে জমা থাকে, আর পরবর্তীতে শ্বসনের মাধ্যমে তা গতিশক্তি হিসেবে মুক্ত হয়। অক্সিজেনের প্রয়োজন আছে কি নেই তার উপর ভিত্তি করে শ্বসন দু রকমের, যথা সবাত শ্বসন, যেখানে মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয়, আর অবাত শ্বসন,
যেখানে মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় না। আমরা শুরুতেই যে শ্বসনের বিক্রিয়া দেখেছিলাম সেটি ছিল সবাত শ্বসন। এখানে শ্বসনিক বস্তু সম্পূর্ণরূপে জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড, পানি ও অনেকগুলো এটিপি অর্থাৎ অনেক পরিমাণ শক্তি উৎপন্ন করছে। এবং খেয়াল করে দেখো, প্রক্রিয়াটিতে মুক্ত অক্সিজেনের উপস্থিতি প্রয়োজন। আর বন্ধুরা, মজার ব্যাপার হলো বাতাসের উপস্থিতিতে এই শ্বসন ঘটে বলে এর নাম সবাত শ্বসন, অর্থাৎ বাতাস সহ শ্বসন। সবাত শ্বসন 3টি পর্যায়ে সম্পূর্ণ হয়। এগুলো হলো গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র বা সাইট্রিক অ্যাসিড চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এখন আমরা এই ধাপগুলো সম্পর্কে বিস্তারিত জানব। বন্ধুরা, প্রথম ধাপটি হলো গ্লাইকোলাইসিস ধাপ। গ্লাইকোলাইসিস শব্দটি এসেছে গ্লাইকোস ও লাইসিস থেকে। গ্লাইকোস অর্থ সুগার এবং লাইসিস অর্থ ভাগ হয়ে যাওয়া বা ভাঙা। শ্বসনের এই ধাপে গ্লুকোজ অণু ভাগ হয়ে যায় বলে এর নাম গ্লাইকোলাইসিস। এই ধাপে মূলত যা হয় তা হলো এক অণু গ্লুকোজ অণু বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয় এবং 3 কার্বন বিশিষ্ট 2 অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। আর এই ধাপটি ঘটে কোষের সাইটোপ্লাজমে। বন্ধুরা, এই ধাপে কোনো অক্সিজেনের প্রয়োজন হয় না, তাই এই ধাপটি সবাত ও অবাত 2 ধরনের শ্বসনেই ঘটে। বন্ধুরা, তোমরা স্ক্রিনে নিশ্চয়ই একটি ডায়াগ্রাম দেখতে পাচ্ছ। এই ডায়াগ্রামের মাধ্যমে আমরা গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি দেখব। এখানে প্রথমেই দেখো, হেক্সোকাইনেজ নামক এনজাইমের উপস্থিতিতে গ্লুকোজ এটিপি থেকে একটি ফসফেট গ্রহণ করছে এবং গ্লুকোজ 6 ফসফেটে পরিণত হয়েছে। গ্লুকোজ এটিপি থেকে একটি ফসফেট গ্রুপ গ্রহণ করায় একটি এডিপি সৃষ্টি হয়। এরপর দেখো, ফসফোগ্লুকো আইসোমারেজ এনজাইমের উপস্থিতিতে গ্লুকোজ 6 ফসফেট ফ্রুক্টোজ 6 ফসফেটে রূপান্তরিত হয়। আর লক্ষ্য করো, এই বিক্রিয়াটি কিন্তু দ্বিমুখী। বন্ধুরা, এই ফ্রুক্টোজ 6 ফসফেট ফসফোফ্রুক্টোকাইনেজ এনজাইমের উপস্থিতিতে এটিপি হতে একটি ফসফেট গ্রহণ করে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটে পরিণত হয় এবং আবারও একটি এডিপি সৃষ্টি হয়। এরপর কি হচ্ছে দেখো, অ্যালডোলেজ এনজাইমের কার্যকারিতায় ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট ভেঙে 3 কার্বন বিশিষ্ট 1 অণু ফসফোগ্লিসারঅ্যালডিহাইড এবং 3 কার্বন বিশিষ্ট 1 অণু ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট সৃষ্টি হয়। আবার আইসোমারেজ এনজাইমের কার্যকারিতায় 3 ফসফোগ্লিসারঅ্যালডিহাইড ও ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট একটি অন্যটিতে রূপান্তরিত হতে পারে। আর এই দুইটি বিক্রিয়ায় উভমুখী। 3 ফসফোগ্লিসারঅ্যালডিহাইড 1 অণু অজৈব ফসফেট গ্রহণ করে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়। আর যে এনজাইম এখানে কার্যকর হয় তা হলো ফসফোগ্লিসারঅ্যালডিহাইড ডিহাইড্রোজেনেজ এনজাইম। আবার এখানে অজৈব ফসফেট ও এনএডি অংশগ্রহণ করে এনএডিএইচ ও হাইড্রোজেন আয়ন তৈরি করে, আর এই বিক্রিয়াটিও দ্বিমুখী। ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ এনজাইমের ক্রিয়ায় 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড একটি ফসফেট হারিয়ে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়, আর সেই ফসফেট ও এডিপি মিলে একটি এটিপি তৈরি করে। এরপর ফসফোগ্লিসারোমিউটেজ এনজাইমের ক্রিয়ায় 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড 2 ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়, আর 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড ইনোলেজ এনজাইমের ক্রিয়ায় ফসফোইনোল পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। আর এতক্ষণের বিক্রিয়াগুলো কিন্তু দ্বিমুখী। এরপর দেখো, পাইরুভিক অ্যাসিড কাইনেজ এনজাইমের ক্রিয়ায় ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়, আর এই সময় এটিপি হতে একটি এটিপি তৈরি হয়। আর এভাবেই গ্লুকোজ থেকে কতগুলো ধাপের মধ্য দিয়ে পাইরুভিক অ্যাসিড তৈরির মাধ্যমে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া সম্পন্ন হয়। আর এই পাইরুভিক অ্যাসিড পরবর্তীতে ক্রেবস চক্রে প্রবেশ করে। বন্ধুরা, আবার ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড ভিন্ন পথে প্রথমে অক্সালিক অ্যাসিডে পরিণত হয় এবং পরে ম্যালিক অ্যাসিডে পরিণত হয়ে ক্রেবস চক্রে প্রবেশ করতে পারে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো
গ্লাইকোলাইসিসের ধাপগুলোতে কিছু বিক্রিয়া একমুখী, কিছু বিক্রিয়া দ্বিমুখী। তাই সহজে মনে রাখবে এভাবে, মোট 9টি বিক্রিয়ার মধ্যে প্রথম, তৃতীয় ও শেষ বিক্রিয়াটি কেবল একমুখী এবং বাকি সবগুলো বিক্রিয়া দ্বিমুখী। এখন আমরা হিসেব করব গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় নিট কতটুকু শক্তি উৎপাদন হয়েছে। বন্ধুরা দেখো, গ্লাইকোলাইসিসের শুরুতে 2টি এটিপি খরচ হয়েছে। স্পেসিফিক করে বললে 1 ও 3 নং বিক্রিয়ায় 2টি এটিপি খরচ হয়। এরপর দেখো, 1 অণু পাইরুভিক অ্যাসিড সৃষ্টি হওয়া পর্যন্ত 2টি এটিপি তৈরি হয়েছে। আর আমরা শুরুতেই জেনেছি 1 অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে। তাই 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করতে মোট 4টি এটিপি তৈরি হলো। এবার আসি নিট হিসেবে। 2টি এটিপি খরচ ও 4টি এটিপি তৈরি হলে এই ধাপে নিট এটিপি তৈরি হয় 2টি। এছাড়াও একইভাবে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করতে তৈরি হয় 2টি NADH ও প্রোটন। আশা করি তোমরা হিসেবটি বুঝতে পেরেছ। গ্লাইকোলাইসিস ধাপটি কয়েকভাবে নিয়ন্ত্রণ করা যায়, যেমন এটিপি এর ব্যবহার দ্রুত হলে গ্লাইকোলাইসিসের হার বাড়ে, আবার এটিপি এর ব্যবহার কমলে গ্লাইকোলাইসিসের হার কমে যায়। গ্লুকোজের পরিমাণ গ্লাইকোলাইসিস প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। গ্লুকোজ কম সরবরাহিত হলে গ্লাইকোলাইসিসও কম হবে। বন্ধুরা, তোমাদের ফসফোফ্রুক্টোকাইনেজ এনজাইমের কথা খেয়াল আছে? এই এনজাইমের ক্রিয়ায় ফ্রুক্টোজ 1 ফসফেট একটি ফসফেট গ্রহণ করে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট তৈরি করে। এই এনজাইমের গতির উপর গ্লাইকোলাইসিস নির্ভর করে। বন্ধুরা, তোমরা কি গ্লুকোনিওজেনেসিসের নাম শুনেছ? এটি হলো গ্লাইকোলাইসিসের ঠিক বিপরীত, অর্থাৎ গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটির উল্টো পথে গিয়ে গ্লুকোজ তৈরির প্রক্রিয়া হলো গ্লুকোনিওজেনেসিস। এখন আমরা সর্বশেষ যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো গ্লাইকোলাইসিসের গুরুত্ব। গ্লাইকোলাইসিস ধাপটি গুরুত্বপূর্ণ কারণ এই ধাপে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, আর এটি তৈরি না হলে শ্বসন প্রক্রিয়ায় ঘটতো না। এই ধাপে কিছু শক্তি উৎপন্ন হয় এবং বাকি বেশিরভাগ শক্তি পাইরুভিক অ্যাসিডে জমা থাকে। কেবল শ্বসনই নয়, এই ধাপ বেশ কিছু কোষীয় উপাদান তৈরিতেও ভূমিকা রাখে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করছি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে আগামী পর্বে, আর সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গোজিয়েটের সাথেই থেকো। বন্ধুরা, তাহলে চলো আমরা এতক্ষণ যা আলোচনা করলাম সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নেই। উদ্ভিদ দেহে দিন-রাত 24 ঘন্টা শ্বসন প্রক্রিয়া চলতে থাকে। মুক্ত অক্সিজেনের প্রয়োজনীয়তার উপর নির্ভর করে শ্বসন 2 প্রকার: সবাত শ্বসন, অবাত শ্বসন। সবাত শ্বসনে মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয়, অবাত শ্বসনে তা প্রয়োজন হয় না। সবাত শ্বসন 3টি ধাপে সম্পন্ন হয়। এগুলো হলো গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 1 অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করে। গ্লাইকোলাইসিস সবাত ও অবাত 2 ধরনের শ্বসনেরই প্রথম ধাপ।